আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চত গণিত প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ সরলরেখা স্ট্রেট লাইন অংশটি নিয়ে। চলো শুরু করা যাক। পূর্ববর্তী লেকচারে আমরা দেখেছিলাম যে অন্তর্বৃত্তকরণ এবং বহির্বৃত্তকরণের ফর্মুলাগুলো। চলো আজকে আমরা ঢাল নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি আমাদের ঢাল যদি জানা লাগে তাহলে আমাদের দেখতে হবে ঢালের সংজ্ঞাটা কি। ঢালের সংজ্ঞাটা হচ্ছে আসলে এরকম যে এক অক্ষের উপর লম্ব নয় এরূপ কোন সরলরেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ত্রিকোণমিতিক টেনজেন্টকে আমরা ঢাল বলি। তার মানে প্রথম আমাকে দেখো কয়েকটা পয়েন্ট আমাকে নোট করে নিতে হবে। সেটা হচ্ছে কি, দেখো, প্রথম যে পয়েন্ট আমাকে দেখতে হবে সেটা হচ্ছে কি এক অক্ষের উপর লম্ব নয়। তার মানে হচ্ছে আমি যে সরলরেখাটা নিয়ে কাজ করছি সেটা কখনো এক অক্ষের উপর লম্ব হতে পারবে না। কেন আমি এক অক্ষের উপর লম্ব হতে পারবে না তা একটু পরে বলছি। খেয়াল করো, এক অক্ষের উপর লম্ব নয় এরকম কোন সরলরেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ত্রিকোণমিতিক টেনজেন্টকে কি বলা হচ্ছে? ঢাল বলা হচ্ছে। তার মানে হচ্ছে যে কোণটা তৈরি করছে এক্স অক্ষের সাথে তার ট্যানজেন্টকে, বুঝতে পারছি, তার ট্যানজেন্টকে ঢাল বলা হচ্ছে। সো আলটিমেটলি তোমরা নিজেরাই বলো তাহলে। এখন তোমরা এই যে যেটা একটা বাদ দিয়ে গেছিলাম সেই পয়েন্টটা কি ছিল? এক্স অক্ষের উপর লম্ব হতে পারবে না। কেন এখন এক্স অক্ষের উপর লম্ব হতে পারবে না তা বুঝতে পারছো? কারণ হচ্ছে কি, tan 90 ডিগ্রি মানে আমরা কি জানি? অসংজ্ঞায়িত। সো আলটিমেটলি তাহলে tan 90 ডিগ্রি যে অসংজ্ঞায়িত হয় তাহলে ওই জায়গায় কি ঢাল অসম্ভব না? ঢাল সম্ভব না, সেহেতু হচ্ছে কি আমরা কি বলছি তাহলে এক্স অক্ষ, যে কোনো সরলরেখা যদি এক্স অক্ষের উপর লম্ব হতে পারবে না যার ঢাল আমরা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে আমরা তাহলে সামনে আগাই। কি বলছে তাহলে এই যে ঢাল, যে ঢালকে আমরা m দ্বারা সূচিত করছি। m দ্বারা সূচিত করার পরে এখন আসুন সামনে কি বলছি দেখি। এখন আসলে তাহলে একটা দেখা যায় আচ্ছা একটা চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে যে এই থিটাটা কিরকম হচ্ছে খেয়াল করো। এই যে একটা সরলরেখা এবি সরলরেখা দেওয়া আছে। এই এবি সরলরেখাটা কি করছে? এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করছে, রাইট? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, থিটা কোণ তৈরি করেছে। তাহলে আমরা, তোমরা নিজেরাই বলো, যেহেতু বলা হচ্ছে ঢালের সংজ্ঞাতে বলা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব না এরকম সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে বলা হচ্ছে ঢাল। খেয়াল করো, কোণটাকে কিন্তু ঢাল বলা হচ্ছে না। এই জায়গায় হচ্ছে প্রথম থেকে তোমার বেসিকটা দুর্বল থাকতে পারে। সো আলটিমেটলি তোমাকে যে কোণটাকে ঢাল বলছি না, আমরা বলছি কোণের ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে। আলটিমেটলি কোণ যদি পেয়ে থাকি তাহলে যেমন ঢালকে যেহেতু m দ্বারা প্রকাশ করেছে তাহলে m সমান আমরা কি লিখতে পারি? tan থিটা লিখতে পারি না? m টাকে আমরা tan থিটা লিখতে পারি। এখন খেয়াল করো, এই চিত্রের ক্ষেত্রে আমি tan থিটা লিখলাম। এখন আবার এই চিত্রে খেয়াল করে এই যে AB সরলরেখাটা যেটা দেখছি, এই AB সরলরেখাটা দেখতে পাচ্ছি কি x অক্ষের সাথে কত কোণ তৈরি করেছে বলতো? এটাও থিটা কোণ তৈরি করেছে। থিটা কোণ তৈরি করেছে, ঠিক আছে। কিন্তু এই থিটার মধ্যে পার্থক্য হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। দেখো এই চিত্রের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। একইভাবে এই চিত্রে যে থিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসলে স্থূলকোণ। তাহলে এখন আমাদের একটু জানা দরকার থিটা কতটুক পর্যন্ত আসা যাওয়া করলে আমার এটা ঢালের অন্তর্ভুক্ত হবে, বুঝতে পারছি? তাহলে আমরা তাহলে একটা তাহলে একটা লাইন দ্বারা প্রকাশ খেয়াল করে যে এবি রেখাটা যে কি বলছে, এবি রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করলে আমরা তাহলে কি বলছি, তাহলে m সমান আমরা tan থিটা লিখছি। আচ্ছা, এটা তো আমরা আগে বলেছি। এখন আসলে তাহলে সামনে কি বলছি খেয়াল করে, এই যে যে আমাদের যেটা জানা দরকার বলছিলাম যে থিটা কতটুকু পর্যন্ত রোটেট হতে পারে। সো আলটিমেটলি দেখো খেয়াল করো, থিটা হতে পারে খেয়াল করে এমন একটা সরলরেখা হতে পারে না যেটা x অ্যাক্সিস বরাবর। সো আলটিমেটলি x অ্যাক্সিস বরাবর যদি কোনো সরলরেখা থাকে সেটা কি করছে? x অক্ষের সাথে কি করছে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সো আলটিমেটলি এটারও ঢাল তো থাকবে, ঢালটা 0 হবে, রাইট? কেন? কারণ হচ্ছে কি tan 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, রাইট? tan 0 ডিগ্রি ইকুয়াল টু কত? 0। একইভাবে তাহলে খেয়াল করো, এটা যেহেতু 90 ডিগ্রি হতে পারবে না, সো 90 র যে কাছাকাছি যেকোনো সরলরেখা, যেকোনো অ্যাঙ্গেল করা সরলরেখাটার আমরা ঢাল বের করতে পারি। তাহলে খেয়াল করো এই যে 90 টা তাহলে বাদ গেল, এই যে লিখে দিলাম 90 যা বাদ বাদ গেল। এবং খেয়াল করো এই যে সরলরেখাটা আহ, রো- খেয়াল করো এটা কিন্তু 180 ডিগ্রি কাছাকাছি আসতে পারে। এবং খেয়াল করো কেন 180 ডিগ্রি হচ্ছে না? তো 180 ডিগ্রি কেন হচ্ছে না তোমরা নিজেরাই বলো তো। কারণ হচ্ছে কি খেয়াল করো, এই যে যদি 180 ডিগ্রি চলে আসে তাহলে সেটা আসলে এক্স এক্সিস কে ডিফাইন করছে না, ঠিক কিনা? এক্স এক্সিস কে ডিফাইন করছে, সেজন্য আমরা কি করছি তাহলে থিটাটা 0 ডিগ্রি থেকে রোটেট করে কত পর্যন্ত হচ্ছে? 180 পর্যন্ত হবে, কিন্তু 180 হবে না, বুঝতে পারছি? তাহলে আমার আমার কি হচ্ছে থিটাটা, তাহলে এই যে বললাম এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন 180 ডিগ্রি। তার মানে হচ্ছে কি থিটার মানটা 0 কে ধারণ করতে পারে কিন্তু 180 কে ধারণ করবে না। 180 আগ পর্যন্ত মানকে সে ধারণ করতে পারে। আমাদের বুঝতে পেরেছি? তাহলে আসলে আমরা যে এগুলো হচ্ছে ইরেজ করে নিলাম। এবার আসলে তাহলে হচ্ছে কি পরের স্লাইডে কি বলছে? পরের স্লাইড বলছে খেয়াল করো, আমার কাছে ধরলাম দুইটা ফিক্স পয়েন্ট দেওয়া আছে। একটা একটা পয়েন্ট হচ্ছে স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, আর একটা পয়েন্ট স্থানাঙ্ক দেওয়া আছে x2, y2। খেয়াল করো তোমরা, এই যে যদি বলা হয়েছে দুইটা পয়েন্টকে, এই দুইটা বিন্দুকে সংযোগকারী সরলরেখার ঢাল যদি বের করতে বলে তাহলে তোমরা কেমনে বের করবো? এটা হচ্ছে আমরা নবম এবং দশম শ্রেণীতে দেখে এসেছি যে দুইটা ফিক্স পয়েন্ট যদি দেওয়া থাকে তাদের অন্তর্গত ঢাল যদি বের করতে বলা হয় তাহলে তখন আমরা ঢাল সমান লিখতে পারি, m সমান লিখতে পারি কুটিদ্বয়ের অন্তর, এই যে দুইটা পয়েন্ট দেওয়া আছে তাদের কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর।
তাহলে এটাকে কি, তাহলে কি বলছি আমরা, ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। এখানে একটা বিষয় তোমাদের জানা দেখা দরকার, সেটা হচ্ছে যখন তুমি ভুজদ্বয়ের অন্তর কিংবা কোটিদ্বয়ের অন্তর বের করছো, তখন খেয়াল করো তুমি যদি x1 থেকে x2 বাদ দাও, তোমাকে খেয়াল করো, হ্যাঁ সরি, y1 থেকে যদি y2 বাদ দাও, তোমাকে খেয়াল করো এই নিচে যে লব আছে, লবে একই সাথে x1 থেকে x2 বাদ দিতে হবে। একইভাবে তুমি যদি y2 থেকে y1 বাদ দাও, তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে, নিচে যে হরের ক্ষেত্রে x2 থেকে x1 বাদ দিতে হবে। কারণ হচ্ছে কি, এই ক্ষেত্রে কি হবে, তোমার একটা সিম্বলটা যেটা পজিটিভ সাইন অথবা নেগেটিভ সাইন, এটা একটা গুরুত্বপূর্ণ কি বলবো, আহ, ভূমিকা পালন করে। ঠিক আছে, বুঝতে পারছি। তো আলটিমেটলি তুমি যখন প্রথম রাশি থেকে প্রথম রাশি বাদ দিচ্ছ হরের লাভের ক্ষেত্রে, তোমাকে এই ক্ষেত্রে হরের ক্ষেত্রে কি করতে হবে, প্রথম রাশি থেকে প্রথম রাশি বাদ দিতে হবে। বুঝতে পারছি। তাহলে হচ্ছে যে কোটি দেওয়ার অন্তর ডিভাইডেড বুঝতে না, এই অন্তর এটাকে তুমি কি লিখতে পারো তাহলে, ডেল ওয়াই বাই ডেল এক্স লিখতে পারি, ঠিক না? হ্যাঁ, এইভাবে লেখা যায়। এবং খেয়াল করো এই যে ওয়াই এক্স, এই যে ঢালটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে কি, যেটা আমি ডেল ওয়াই বা ডেল এক্স লিখে দিলাম, সেটা হচ্ছে কি, চেঞ্জ ইন ওয়াই, এই যে ওয়াই ডিরেকশনে যার চেঞ্জ ডিভাইডেড বাই কি, এক্স ডিরেকশনে চেঞ্জ। বুঝতে পারছি। এটা তোমরা যেহেতু নবম এবং দশম শ্রেণীতে পড়ে এসেছো, সো আলটিমেটলি আমরা এটাকে নিয়ে খুব বেশি কাটাকাটি করছি না। আবার তাহলে আমরা তো সামনের দিকে আগাচ্ছি। সামনের দিকে আগালে খেয়াল করো, এই যে সামনে পরবর্তী স্লাইডে আসলাম। পরবর্তী স্লাইডে আসলে একটা প্রবলেম নিয়ে আলোচনা করেছে। ধরো প্রবলেমটা দেখি। প্রবলেমটা কি বলে, 3, -1 এবং 4, -2 বিন্দু দ্বয়ের সংযোজক রেখা সংযোজকে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কত কোণ তৈরি করে। খেয়াল করো, এই যে দুইটা বিন্দু সংযোজক সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করে। তোমরা কি এখন কি করবা, x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস এ কি এই যে কোণটাকে কি চাঁদা দিয়ে বিন্দু দুটো বসিয়ে চাঁদা দিয়ে কি কোণ মেজার করবা? মোটেও না, এভাবে করার দরকার নেই। তোমরা আসলে এই যে কোণ নির্ণয় করার জন্য তোমাদের আসলে ঢালের কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হবে। তাহলে কি আমরা ঢাল কি বলছিলাম, ঢাল বলছিল হচ্ছে কি, এক্স অক্ষের সাথে যে সরি, এক্স অক্ষের লম্ব নিরূপণের সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলে। বুঝতে পারছি। সো আলটিমেটলি আমরা কি করব, এই যে দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুর বিন্দুকে আমি সরলরেখার ঢাল বের করে নিব। তো এখন আমরা ঢাল সমান কি জানি, এম সমান কি ট্যান থিটা জানি না? ওই ট্যান থিটা থেকে তাহলে থিটার মানটা বের করে নিলে তো আমরা তাহলে পেয়ে গেলাম কত কোণ তৈরি করে। বুঝতে পারছি। তাহলে আমরা আগে প্রবলেমটা একটু দেখি। প্রথমে কি করছে, প্রথমে তারা ঢাল বের করে নিচ্ছে, ঢাল tan থিটার মানটা তারা ওই যে যেটা বলেছিলাম ডেল ওয়াই বাই ডেল এক্স, ওটার মাধ্যমে তারা বের করে নিল। তাহলে এম খেয়াল করে, ডেল ওয়াই বাই এই যে এম ইজ ইকুয়াল টু tan থিটা ইজ ইকুয়াল টু, যদি ডেল ওয়াই বাই ডেল এক্স লিখি, এখন তোমরা বলো এই যে ডেল ওয়াই বলতে কি বোঝাচ্ছে, তাহলে হয় তোমাকে ডেল ওয়াই বলছে হচ্ছে কুটি দ্বয়ের অন্তর, আর ডেল এক্স বলতে বোঝাচ্ছে হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। এখন এই যে ডেল ওয়াই বের করার জন্য তোমাকে হয় এক্স টু মাইনাস এক্স ওয়ান, সরি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করতে হবে, অথবা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু করতে হবে। তাহলে আমরা এখানে কি করছি খেয়াল করো, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করছি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এই যে মাইনাস টু মাইনাস 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 ইন্টু মাইনাস, তাহলে প্লাস 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 ওয়ান। বুঝতে পারছি। এইভাবে তাহলে ডেল এক্স এর ক্ষেত্রে খেয়াল করো, x2 - x1, x2 হচ্ছে 4 -3। বুঝতে পারছি। সো আলটিমেটলি তাহলে tan থিটার মান কত আসে, tan থিটার মান আসে -1 আসে। তাহলে এখান থেকে যদি থিটার মানটা বের করি, থিটার মান বের হয়ে আসে 135 ডিগ্রি। এটা ক্যালকুলেটর দিয়ে ইজিলি করা যায়। সো আলটিমেটলি তাহলে আমরা তাহলে এই যে x অক্ষের সাথে যে ধনাত্মক দিকের সাথে তার যে কোণটা তাহলে কত পেয়ে গেলাম, 135 ডিগ্রি। ঠিক আছে। তাহলে আসো এবার সামনে আগানো যাক। সামনে তাহলে আমরা খেয়াল করি যে এখন যেটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো, সেই টপিকটা হচ্ছে ত্রিভুজের বিভিন্ন বিন্দু সংক্রান্ত। খেয়াল করো, ত্রিভুজের বিভিন্ন বিন্দু থাকতে পারে না। খেয়াল করো, এই যে ধরলাম একটা ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজের এই যে কৌণিক বিন্দুগুলোকে, এই কৌণিক বিন্দুগুলো আমরা কি বলি, শীর্ষবিন্দু বলি, রাইট? এখন এই যে ধরলাম তিনটা শীর্ষবিন্দু আছে, তাহলে এবার ধরো এই যে, তার যদি এখন খেয়াল করো, এই যে শীর্ষবিন্দু থেকে যে একটা লম্ব টানি, সরি, এটা যদি লম্ব টানি, খেয়াল করো, তাহলে এই যে যে পাদবিন্দুটা, এটা কি লম্বের পাদবিন্দু হবে না? এখন খেয়াল করো, আবার যদি এই শীর্ষবিন্দু থেকে যদি একটা লম্ব টানি, তাহলে এই যে তাদের ছেদবিন্দু, এটা কি বলেছে, লম্ব কেন্দ্র বলা হচ্ছে। একইভাবে তাহলে ভর কেন্দ্র থাকবে, অন্তঃকেন্দ্র থাকবে, পরিকেন্দ্র থাকবে। তাহলে এই সব বিষয়গুলোর জন্য আলোচনার জন্য আসলে এই যে ত্রিভুজের বিভিন্ন বিন্দু সংক্রান্ত নিয়ে তোমাদেরকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আসলে আমরা এই যে প্রশ্নটা আসলে আলোচনা করছি। তাহলে সামনে এগোনো যাক। তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে দেওয়া আছে একটা গ্রাফের মধ্যে তিনটা বিন্দু দেওয়া আছে, এ কমা বি কমা সি, এবং তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2, এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x3 y3। এবার আসলে তাহলে কি বলছি, এবার হচ্ছে কি আমরা কি করবো তাহলে, ভর কেন্দ্র। তোমরা নরমালি বলো ভর কেন্দ্র বলতে কি বোঝায়।
এটা কিন্তু নবম এবং দশম শ্রেণীতে তোমাদের পড়ে আসার কথা। ভরকেন্দ্র বলতে আমরা কি বুঝাই? ধর ভরকেন্দ্র বলতে বোঝানো হয় যে ত্রিভুজে যে কোনো যে তিনটে শীর্ষবিন্দু আছে না, প্রতিটা শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপর যদি আমরা কি করি, মধ্যমা টানি। মধ্যমা, তাহলে তো এখন প্রশ্ন চলে আসে মধ্যমা কি? মধ্যমা বলতে হচ্ছে শীর্ষ থেকে আঁকা যে রেখাটি বিপরীত বিপরীত বাহুটাকে কি করবে, সমান দুই ভাগে ভাগ করবে, সেটাকে বলা হচ্ছে আমরা মধ্যমা বলে থাকি। সো আলটিমেটলি আমরা কি বলছি, যে শীর্ষবিন্দু থেকে অঙ্কিত মধ্যমা ত্রয় যেই বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুটাকে বলা হচ্ছে আসলে ভরকেন্দ্র। বুঝতে পারছি? এবং ওই ফিজিক্সে আসলে ভরকেন্দ্রের ব্যাপারটা আরো ভালোভাবে তোমরা বু- আহ, বুঝতে পারবা। এখন আমাদের আরেকটা বিষয় যেটা জানি, সেটা হচ্ছে কি আসলে এই যে মধ্যমাত্রয়, আসলে এই যে মধ্যমাত্রয় যে ছেদবিন্দু, বুঝতে পারছি আমরা ভরকেন্দ্র, ভরকেন্দ্র আসলে এই যে মধ্যমাটাকে আসলে 2:1 অনুপাতে বিভক্ত করে, বুঝতে পারছি? 2:1 অনুপাতে তাহলে কি হচ্ছে, অন্তর্বিভক্ত করছে আসলে। বুঝতে পারছি? তাহলে এখন আবার তাহলে আমরা সামনে আগাই, সেটা হচ্ছে কি, তাহলে আমাদের ভরকেন্দ্রের ব্যাপারটা বুঝতে পারলাম। এখন আসে আমরা পরিকেন্দ্র নিয়ে আলোচনা করব। পরিকেন্দ্র বলতে কি বোঝায় আমরা, তোমরা নিজেরা বলো। সেটা হচ্ছে কি, একটা ত্রিভুজ হলো, আমার কাছে একটা ত্রিভুজ আছে। তাহলে এই ত্রিভুজের যে শীর্ষবিন্দু গুলো আছে, ঠিক না? শীর্ষবিন্দু গুলাকে কি করবো, শীর্ষবিন্দু গুলাকে যদি যদি শীর্ষবিন্দু গুলোকে যদি একটি বৃত্তের উপর রেখে যদি সরি, শীর্ষবিন্দু গুলোকে নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করা হয়, তখন সেই বৃত্তটার কেন্দ্রটাকে বলা হচ্ছে আসলে পরিকেন্দ্র। তাহলে কি বললাম, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোকে নিয়ে যে বৃত্ত অঙ্কন করা হয়। তাহলে এখন তোমরা নিজেরাই বলো, শীর্ষবিন্দুগুলোকে বৃত্ত নিয়ে বৃত্ত অঙ্কন করা মানে কি আসলে, এই যে শীর্ষবিন্দুগুলো আসলে তাহলে একটা বৃত্তের উপর অবস্থান করবে। বুঝতে পারছি? হ্যাঁ, আসলে শীর্ষবিন্দুগুলো একটা বৃত্তের উপর অবস্থান করবে। এখন আসলে তোমাদের যেহেতু এখন বৃত্ত চ্যাপ্টারটা পড়ানো হয়নি, সো মিলে আমাদের যদি তোমরা যখন বৃত্ত চ্যাপ্টারটা পড়বা, তখন আসলে এই ব্যাপারগুলো আসলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। বুঝতে পারছি? এবং তাহলে আমরা সামনে আগাই। আর আপাতত একটু জানলেই চলবে, সেটা হচ্ছে পরিকেন্দ্র বলতে কি বোঝাচ্ছি, এই যে ত্রিভুজের যে শীর্ষবিন্দুগুলো আছে, ধরলাম এই যে শীর্ষ এ, শীর্ষ বি, শীর্ষ সি, এই তিনটে বিন্দুকে নিয়ে যে বৃত্ত অঙ্কন করা হচ্ছে তাকে বলা হচ্ছে কি, আহ, পরিবৃত্ত, এবং তার কেন্দ্রটাকে বলা হচ্ছে কি, পরিকেন্দ্র। এখন তোমরা নিজেরা বলো আসলে, এই যে তিনটা শীর্ষবিন্দুকে নিয়ে চাইলে তো আমরা একটা বৃত্ত অঙ্কন করলেই তো সেটা আর আহ, তার মানে অতটা ইজি হচ্ছে না। সহজে আমরা কি করতে পারছি না, বৃত্তটাকে অঙ্কন করতে পারছি না। আসলে বৃত্তটার এই পরিবৃত্তটা অঙ্কন করার জন্য ট্রিক্সটা হচ্ছে কি, খেয়াল করো। সেটা হচ্ছে কি, ধরলাম তোমার যে বাহুগুলো আছে, তাহলে এ বি সি ত্রিভুজটার যে বাহুগুলো আছে, এবি বাহু আছে, বিসি বাহু আছে, এবং এসি বাহু আছে। এই এবি বাহুটা কি করবো আমরা আসলে, এই বাহুটা সমদ্বিখণ্ডক রেখা অঙ্কন করবো। কি বলছি, এবি বাহুর এবি বাহুর সমদ্বিখণ্ডক রেখা অঙ্কন করবো। একই সাথে বিসি বাহুরও সমদ্বিখণ্ডক রেখা অঙ্কন করবো। এই যে তাদের সমদ্বিখণ্ডক রেখা দ্বয় যে বিন্দু ছেদ করবে, সেটাই আসলে আমাদের পরিকেন্দ্র। বুঝতে পারছি? তাহলে এখন তোমরা খেয়াল করো, তাহলে পরিকেন্দ্র আঁকলাম। তাহলে এখন তোমরা নিজেরাই বলো, এই যে পরিকেন্দ্রটা আঁকলাম, এখান থেকে এই যে সরি, এইখান থেকে যে পরিকেন্দ্র থেকে যে এই যে এটা তার ব্যাসার্ধ নির্দেশ করবে না, শিশু বিন্দু দূরত্ব, এভাবে এটাও ব্যাসার্ধ নির্দেশ করবে, এবং এটাও ব্যাসার্ধ নির্দেশ করবে। ঠিক আছে? তাহলে আচ্ছা, তাহলে আমরা এটাকে ইরেজ করে দিলাম। ইরেজ করে দেওয়ার পর আমরা, তোমরা নিজেরাও তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা পরিকেন্দ্রটা বুঝতে পারলাম, পরিকেন্দ্র বলতে কি বোঝাচ্ছি। এবং তাহলে সামনে আসা যাক। এখন হচ্ছে, তাহলে এখন খেয়াল করে, এই যে একটা লাইন দেখাচ্ছে, সেটা হচ্ছে এই যে পরিকেন্দ্র, এটা হচ্ছে আসলে ত্রিভুজের বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দু। এটা তাহলে আমরা আগে বলেছি। এবার তাহলে যেটা জানা যাবে, সেটা হচ্ছে কি, অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র, তাহলে খেয়াল করো, অন্তকেন্দ্র কি বোঝাচ্ছি। ধরো একটা ত্রিভুজ আছে তোমার কাছে, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার বাহুগুলোকে যে খেয়াল করো, বাহুগুলোর এই যে ত্রিভুজের ভেতরে যদি আমি একটা আহ বৃত্ত অঙ্কন করি, যে বৃত্তটা প্রত্যেকটা বাহুকে টাচ করবে, খেয়াল করো, প্রত্যেকটা বাহুকে টাচ করবে, এবং খেয়াল করো মানে টাচ করবে, কিন্তু আসলে সে কি করবে না, ছেদ করবে না। ছেদ করবে না মানে কি, খেয়াল করো, একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা যে একটা বৃত্ত ছেদ করা মানে হচ্ছে কি, এইভাবে কাট করে যাওয়া। এখন এবং স্পর্শ করা বলতে কি বোঝায়, স্পর্শ করতে বলতে বোঝায় সে আসলে এই যে খেয়াল করো, যে একটা ছেদ করা মানে কি, যে দুইটা পয়েন্টে তাহলে হচ্ছে দুইটা বিন্দু স্থানাঙ্ক পাচ্ছি, কিন্তু স্পর্শ করা মানে হচ্ছে কি, যে বিন্দুটা পাচ্ছি সেটা হচ্ছে কি আসলে আহ যে বিন্দুটা স্পর্শ করেছে সেটা আসলে দুইটা বিন্দুকে ডিফাইন করছে। তার মানে আমি বলতে পারি যে এটা তো আসলে এক প্রকার ছেদ করা, কিন্তু কথা হচ্ছে কি, এই ক্ষেত্রে কি স্পর্শ যেটা আসলে স্পর্শ করা মানে হচ্ছে কি, এখানে আসলে ধরলাম যদি আমি দুইটা বিন্দু বিবেচনা করি, এই দুইটা বিন্দু আসলে দুইটা বিন্দু স্থানাঙ্ক আসলে একই। তোমরা যখন বৃত্তে স্পর্শ করবা, তখন স্পর্শকের সংজ্ঞা করবা, তখন এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। বুঝতে পারছি? এবার তাহলে সেটা অন্তকেন্দ্র বের করার জন্য এই যে আহ, ত্রিভুজের অন্তকেন্দ্র যে বের করা হচ্ছে, অন্তকেন্দ্র বের করার জন্য আমাদের কাছে একটা নরমাল একটা সূত্র রয়েছে। আমরা সরাসরি সূত্রটা ডেরিভেশনে যাচ্ছি না, জাস্ট সূত্রটা লিখে দিলাম। সেটা হচ্ছে কি, ধরলাম তোমার কাছে হচ্ছে ত্রিভুজটা দেওয়া আছে এরকম, যে এ বি সি একটা ত্রিভুজ,
এই যে এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দুতে এর বিপরীত বাহুটা ধরলাম এ, এ বাহু, আর বি শীর্ষবিন্দুর বিপরীত বাহুটাকে হচ্ছে ধরলাম বি বাহু ধরলাম, এবং সি শীর্ষবিন্দুর বিপরীত বাহুটাকে সি বাহু ধরলাম। এখন যদি এইভাবে ধরা হয়, এবং তাহলে হচ্ছে কি এ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x1, y1, এবং বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x2, y2, এবং সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x3, y3। যদি ধরে নিই তাহলে হচ্ছে কি এই যে অন্তবৃত্তের যে কেন্দ্রটা, তার এই যে কেন্দ্রের স্থানাঙ্ক দুইটা, x স্থানাঙ্ক y স্থানাঙ্ক দুইটাকে এভাবে লেখা যায়। এই সূত্রটা হচ্ছে ax1। খেয়াল করো, এই এ বাহুটা যখন নিচ্ছি, এ বাহুটা তখন হচ্ছে x স্থানাঙ্ক ax1 এভাবে bx2 প্লাস cx3 ডিভাইডেড বাই এই যে বাহু তিনটার যোগফল abc, এটা হচ্ছে x স্থানাঙ্ক, এবং y স্থানাঙ্কটা কি হবে ay1 প্লাস by2 প্লাস cy3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। বুঝতে পারছি? তাহলে আমরা যে অন্তবৃত্তের কেন্দ্রটাও আমরা জেনে গেলাম। এবার আসো সামনে দিয়ে আগানো যাক। আচ্ছা, এখানে তো দেওয়াই ছিল, আমরা আসলে আবার এঁকে ফেলেছি। চলো এবার তাহলে আমরা অন্তবৃত্তের কেন্দ্রটা বুঝলাম। এখন খেয়াল করো অন্তবৃত্তের কেন্দ্রটাকে তোমরা কেমনে আঁকবা। এই ক্ষেত্রে হচ্ছে খেয়াল করো, অন্তবৃত্তের কেন্দ্র আঁকার জন্য একটা নর্মাল যেটা প্যাটার্ন, সেটা হচ্ছে কি, খেয়াল করো এই যে কোণ আছে, এ কোণ আছে, বি কোণ আছে, সি কোণ আছে। তুমি প্রথমে কি করবা, এ কোণটাকে আসলে সমদ্বিখণ্ডক রেখা অঙ্কন করবা। খেয়াল করো এই যে সমদ্বিখণ্ডক রেখা ধরলাম, আমি অঙ্কন করলাম। এই সমদ্বিখণ্ডক রেখা ত্রয় যে বিন্দু ছেদ করবে না, ওই ছেদ বিন্দুটাই আসলে অন্তঃকেন্দ্র। বুঝতে পারছি? এই যে অন্তকেন্দ্রকে কেন্দ্র করে তুমি যদি এই যে বাহুগুলোকে স্পর্শ করে যদি একটা বৃত্ত অঙ্কন করো, এই বৃত্তটাই আসলে হবে অন্তকেন্দ্র। বুঝতে পারছি? আর খেয়াল করো, এই যখন সমদ্বিখণ্ডক রেখা অঙ্কন করবে না, এটা অটোমেটিক্যালি এই যে যে বিন্দু স্পর্শ করবে, ওই ওই যে স্পর্শক, আচ্ছা আপনারা, আমি বুঝতে যাচ্ছি অন্তঃব্যাসার্ধটা অবশ্যই একই হবে যদি তোমার সমদ্বিখণ্ডক অঙ্কনটা সঠিক হয়। বুঝতে পারছি? তো তাহলে আমরা সামনে আগাই। তাহলে অন্তকেন্দ্র আমরা পেয়ে গেলাম, আর ইয়েও পেয়ে গেলাম, কি বলে, এখন আসো লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্র তোমরা নিজেরা এটা এখান থেকে প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে, লম্ব কেন্দ্র মানে কি হচ্ছে, শীর্ষবিন্দু থেকে বাহুর অঙ্কিত লম্বত্রয়ের ছেদবিন্দুটাই হচ্ছে আসলে লম্ব কেন্দ্র, ঠিক কি না? লম্বত্রয়ের ছেদবিন্দুটাই হচ্ছে আসলে লম্ব কেন্দ্র। আর লম্ব কেন্দ্র বের করার জন্য আমরা একটা ইজি ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে কি ঢাল দ্বয়ের গুণফল ইকুয়াল টু -1, যেটা তোমরা আরেকটু সামনে আগালে দেখতে পারবে। সেটা হচ্ছে কি যে দুটো সরলরেখা যদি পরস্পরের উপর লম্ব হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে তাদের ঢাল দ্বয়ের গুণফল আসলে -1 হয়ে থাকে। এই ইজি প্যাটার্নটাকে আমরা ইউজ করে আসলে এই সমস্যাটা আমরা সমাধান করে ফেলতে পারি। তাহলে বুঝতে পারছো? আর এই যে লম্ব কেন্দ্রটাকে আসলে ইংলিশে অর্থ সেন্টার বলা হয়ে থাকে। এই যে পয়েন্টটাকে আসলে ডেনো করে দেখানো হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।